আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নাজমাস কুকিং স্টুডিওতে। আসছে পবিত্র ঈদুল আজহা, আর বাসায় চট্টগ্রামের মেজবানি গোশ রান্না হবে না তা তো হবে না। তাই তো আজ আমি আমার প্রিয় বন্ধুদের মাঝে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গোশ রান্নার অতি সহজ একটি রেসিপি নিয়ে হাজির হলাম। মেজবানি গোশ রান্নার মশলা দেখে ভয় পাইলে কিন্তু হবে না, তাহলে কিন্তু মেজবানি গোশ আর খাওয়া যাবে না। অথেন্টিক মেজবানি গোশে যে মশলা ব্যবহার করা হয় তা প্রায় সবারই আমাদের চেনা জানা। মশলার একটি লিস্ট করবেন, যা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিখে দেওয়া থাকবে। তারপরে সোজা বাজারের মুদি দোকানে লিস্টটা ধরিয়ে দিবেন। মশলা কিনে এনে মন ভুলানো প্রাণ জুড়ানো মেজবানি গোশ রান্না করে ঈদে আয়েশ করে খেয়ে নেবেন। তাহলে চলুন প্রথমেই আমরা মেজবানি গোশ রান্নার মশলাগুলো তৈরি করে নিই। একটা পাত্রে প্রথমে 4টা গোটা শুকনা মরিচের বোটা ফেলে নিয়ে নিচ্ছি। একটা জায়ফল ভেঙে উপরের খোসা ফেলে অর্ধেকটা জায়ফল নিয়ে নিচ্ছি জয়ত্রীর 3-4টা পাতা। লক্ষ্য রাখবেন, জয়ত্রী বেশি ব্যবহার করা হলে মাংসটা কিন্তু তিতা হয়ে যাবে, তাই 2 কেজি পরিমাণ গোশে এর চেয়ে বেশি জয়ত্রী ব্যবহার করবেন না। নিচ্ছি 2 চা চামচ রাঁধুনি মশলা। এই মশলাটাকে কেউ কেউ আবার ছোট সজব বলে থাকে, দেখতে অনেকটা আজওয়ান বা জোয়ানের মতো, কিন্তু এটা রাঁধুনি মশলা। নিচ্ছি 2 চা চামচ পোস্তদানা। নিচ্ছি 2 চা চামচ গোটা জিরা। এটা সচরাচর যে জিরাটা আমরা রান্নায় ব্যবহার করে থাকি সেই জিরাটা। নিচ্ছি 1.5 চা চামচ মেথি। নিচ্ছি 2টা বড় এলাচ বা কালো এলাচ। নিচ্ছি একটা স্টার অ্যানিস মশলা। নিচ্ছি 2 চা চামচ সাদা সরিষা। এখানে কিন্তু লাল সরিষা নিবেন না, এই সাদা সরিষাটাই নিতে হবে। মেজবানি গোশ রান্নার জন্য এই সাদা সরিষাটাই ব্যবহার করতে হবে। নিচ্ছি 1.5 চা চামচ মৌরি। নিচ্ছি অর্ধেক চা চামচ গোলমরিচ। এবার নিচ্ছি 2টা তেজপাতা। নিচ্ছি ছোট্ট 2 টুকরা দারচিনি। নিচ্ছি 5টা লবঙ্গ। নিচ্ছি 2টি ছোট এলাচ। আর এই পাশে দেখছেন 1 কাপ পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা কিভাবে তৈরি করবেন সেই ভিডিওর লিংক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দরকার হলে দেখে নেবেন। মেজবানি গোশ রান্নার মশলা তৈরিতে এই পেঁয়াজের বেরেস্তা রেখে আমি এই সব মশলা একটা শুকনো প্যানে 1 মিনিট সময় টেলে নিব, যাতে করে মশলার ভিতরের আর্দ্রতা বা ভেজা ভাবটা দূর হয়ে যায়। মশলাগুলো আমি 1 মিনিট সময় খালি প্যানে টেলে ঠান্ডা করে নিয়েছি। এখন মশলাগুলো একটা ব্লেন্ডারের জারের ভিতরে নিয়ে নিব। এবার সাথে পেঁয়াজের বেরেস্তাটুকুও নিয়ে নিচ্ছি। এবার সব মশলা ব্লেন্ড করে নিব। মশলা ও পেঁয়াজের বেরেস্তা একসাথে ব্লেন্ড করে আমি এভাবে করে গুঁড়া করে নিয়েছি। এখন এই মশলাটুকু ব্লেন্ডারের জার থেকে বের করে একটা বোলে রেখে পাশে রেখে দিব। এবার মেজবানি গোশ মেখে নিতে আর যা যা মশলা লাগবে তা দেখিয়ে দিচ্ছি। এখানে আরেকটা পাত্র নিয়েছি 2 টেবিল চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ আদা বাটা ও 1 চা চামচ জিরা বাটা। এবার নিচ্ছি 5 টেবিল চামচ চীনাবাদাম বাটা। এখানে আপনারা যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারেন। নিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। নিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া। এবার নিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। নিচ্ছি 2 চা চামচ লবণ। লবণটা যে যা স্বাদ মতো দিয়ে নেবেন। 2টি তেজপাতা নিয়ে নিচ্ছি। একটা বড় এলাচ নিচ্ছি। দিচ্ছি ছোট্ট 4 টুকরা দারচিনি। এখানে 250 গ্রাম পাকা টমেটো ধুয়ে ভিতরের বিচি ফেলে টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 2 কেজি গরুর গোশ। এই মেজবানি গোশ তৈরিতে সলিড গোশ নিলে ভালো লাগবে না। গোশগুলোর সাথে হাড়, মাংস, তেল, কলিজা, মগজ সব মিক্স করা থাকতে হবে। এই গোশগুলো আমি আগেই ধুয়ে পানি ঝরা দিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 200 গ্রাম মগজ। এই মগজটুকু আমি গরম পানি দিয়ে ধুয়ে মগজের উপরের পর্দা ও ভিতরের রগ ফেলে নিয়েছি। এখন এই গোশের মধ্যে আমি একে একে সব মশলা দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। প্রথমে দিচ্ছি 2টি পেঁয়াজের বেরেস্তা। দিচ্ছি 2টি বড় পেঁয়াজ কুচি। এবার দিচ্ছি 5টি গোটা শুকনো মরিচ। এবার দিচ্ছি সেই পরিমাণ মতো তুলে নেওয়া সমস্ত মশলা।
এখন দিচ্ছি মেজবানি গোশের ব্লেন্ড করে রাখা মশলা। এবার অর্ধেক কাপ রেগুলার রান্নার তেল দিয়ে দিব। আমি যে তেলটুকু ব্যবহার করছি এই তেলটুকু আমার পেঁয়াজ বেরেস্তা করে নেওয়ার পরে যে অবশিষ্ট তেল ছিল সেখান থেকে দিয়ে দিচ্ছি। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। একটু কষ্ট হলেও গোশটুকু খুব ভালোভাবে সময় নিয়ে মেখে নিতে হবে। দর্শক, এরই মাঝে আপনাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ, আপনি যদি আজ আমার চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব লেখা লাল বাটনটি চেপে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর ইতিমধ্যে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেশ সময় নিয়ে গোশ ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেল। এবার গোশ মাখানো পাতিলে 1.5 কাপ পানি দিয়ে মশলা ধোয়া পানি দিয়ে দিচ্ছি। মেজবানি গোশ রান্নায় এই পানিটুকু ছাড়া আমি আর কোনো পানি ব্যবহার করব না। পানিটুকু দিয়ে দেওয়া হয়ে গেল। এবার প্যানটা ঢেকে আমি 2 মিনিট সময় চুলার তাপ মাঝারি আঁচে রেখে রান্না করে নিব। ফিরে আসলাম 2 মিনিট পর। এবার একটু নেড়ে দিব। নেড়ে নেওয়া হয়ে গেল। আবার প্যানটা ঢেকে চুলার তাপ মাঝারি আঁচে রেখে 10 মিনিট সময় রান্না করে নিব। তবে মাঝে মধ্যে গোশ প্যানের নিচ থেকে ভালোভাবে নেড়ে নিব, যাতে করে গোশ কোনোভাবে প্যানের নিচে পোড়া লেগে না যায়। ফিরে আসলাম 10 মিনিট পর। আবার নেড়ে নিব। এবার দিচ্ছি টুকরা করে কেটে রাখা পাকা টমেটো। আবার একটু নেড়ে মিক্স করে নিব। এবার আবার প্যানটা ঢেকে আগের মতো 10 মিনিট সময় রান্না করে নিব। মাঝে মধ্যে নেড়ে নিব। ফিরে আসলাম 10 মিনিট পর। আবার নেড়ে নিব। এবার দিয়ে দিব গরুর মগজ। আগেই বলেছি মেজবানি গোশে গরুর তেল, গোশ, কলিজা, মগজ সবই থাকতে হবে। মগজটুকু গোশের সাথে মিক্স করে নিচ্ছি। এবার প্যানটা ঢেকে আবার 10 মিনিট সময় চুলার আঁচ কমিয়ে রেখে রান্না করে নিব। আর আগের মতো মাঝে মধ্যে নিচ থেকে নেড়ে নিব। ফিরে আসলাম 10 মিনিট পর। দুঃখিত, মাঝে আমার ক্যামেরাটা হঠাৎ বন্ধ থাকায় আমি আপনাদের ঘি দেওয়া দেখাতে পারি নাই। মগজ দেওয়ার 5-7 মিনিট পর আমি 3 টেবিল চামচ ঘি এই গোশে ব্যবহার করেছি, যা এই মেজবানি গোশে ব্যবহার না করা হলে মেজবানি গোশের আসল ফ্লেভারটা পাওয়া যাবে না। তাই যারা ঘি পছন্দ না করেন তারা এই ঘি স্কিপ করতে পারেন। তবে আমি মনে করি মেজবানি গোশে ঘি ব্যবহার করা হলে ঘির কোনো গন্ধ থাকে না, বরং মেজবানি গোশের ফ্লেভারটা অনেক অংশে বেড়ে যায়। নেড়ে নেওয়া হয়ে গেল। এবার অর্ধেক চা চামচ আমার ঘরে তৈরি গরম মশলার গুঁড়া দিয়ে এখন আবার প্যানটা ঢেকে 5 থেকে 7 মিনিট লো হিটে রান্না করে নিব। ফিরে আসলাম 5 মিনিট পর। এই গুঁড়া মশলা কিভাবে তৈরি করবেন সেই ভিডিওর লিংক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যদি দরকার হয় তাহলে দেখে নিতে পারেন। প্যানটা আবার ঢাকা দিয়ে 5 মিনিট সময় চুলা একেবারে কমিয়ে রেখে রান্না করে নিব। ফিরে আসলাম 5 মিনিট পর। তৈরি হয়ে গেল কোরবানি ঈদ উপলক্ষে অতি সহজভাবে তৈরি চট্টগ্রামের ঐতিহ্যবাহী অথেন্টিক মেজবানি গোশ রান্না। দর্শক, আজকের আমার এই চট্টগ্রামের মেজবানি গোশ রান্না কেমন হলো তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দর্শক, আমার আজকের এই রেসিপিটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। এত সময় আমার পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করে সাথে অগ্রিম ঈদ মুবারক জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।